জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। রাষ্ট্রপতি ভাষণের মধ্যে পয়েন্ট অফ অর্ডার হবে না, পরে এটা শেষ হতে সুযোগ পাই তাহলে দেব। আপনি কি এই বিষয়ের উপর কিছু বলতে চান, ওনার বক্তব্যের উপরে? না না, নট অন। আপনি এর উপরে বলবেন কিসের পয়েন্ট অফ অর্ডার এখন? ওনার বক্তব্যের উপরে? না না, সার্বিক সুযোগ নেই এখন। আমরা শেষ করি, আমাদেরকে এগোতে হবে। যেহেতু শিক্ষার নিয়ে কথা হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রহসন এবং বেইমানির যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে তা আজ জাতীয় সংসদের ভেতরেই পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারি এবং সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়বারের মতো সংসদ অধিবেশন বসেছে আজকে, আপনারা সকলে অবগত আছেন। এবং আজকের সংসদ অধিবেশনে বক্তব্য রেখেছে আমাদের তরুণ প্রজন্মের আইডল, যাকে বলা হচ্ছে বাংলার ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলার ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ তিনি বক্তব্য রেখেছেন আজকে প্রথম দিনে, প্রথম সংসদে প্রথম বক্তব্য রেখেই কাঁপিয়ে দিয়েছে সংসদ, রীতিমতো বলা যায় হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন তিনি বক্তব্য রেখেছে, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থাগুলোতে কিভাবে আরও উন্নয়ন করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিমুক্ত, দলীয়করণ মুক্ত করতে হবে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে কি বলল, প্রথম দিনের প্রথম সংসদে বক্তব্য রেখে হাসনাত আব্দুল্লাহ কি বলল সেটা আমরা দেখে আসব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের প্রিয় দর্শক। জনাব হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। রাষ্ট্রপতি ভাষণের মধ্যে পয়েন্ট অফ অর্ডার হবে না, পরে এটা শেষ হতে সুযোগ পাই তাহলে দেব। আপনি কি এই বিষয়ের উপর কিছু বলতে চান, ওনার বক্তব্যের উপরে? না না, নট অন। আপনি এর উপরে বলবেন কিসের পয়েন্ট অফ অর্ডার এখন? ওনার বক্তব্যের উপরে? না না, সার্বিক সুযোগ নেই এখন। আমরা শেষ করি, আমাদেরকে এগোতে হবে। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষার নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে, ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা সবসময় দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি, যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি? এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন,
আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সে কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্ম অনুভূতিতে ইবতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বলতে চেয়েছিলাম যে আজকে যে কার্য প্রণালী ছিল সেখানে লাস্ট যেই প্রণালীটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যেই কিলার ফেসিস্ট অ্যানাভেলার চুপ্পুর বক্তব্যের উপরে আইদার এটাকে অ্যাপ্রিসিয়েশন একটা বক্তব্য হবে অথবা এটাকে ক্রিটিক করা হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে অধিকাংশ সংসদ সদস্যই, অধিকাংশ নয় অলমোস্ট সবাই, এটা হচ্ছে দেখা যাচ্ছিল এলাকা ভিত্তিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিল। তা আমি স্পিকারের কাছে জানতে চাচ্ছিলাম যে এটা রেওয়াজ কিনা সংসদে, কারণ রুলস অফ প্রসিজারে একটা লেখা আছে একটা বিষয় নিয়ে কথা বলা হবে, কিন্তু বলা হচ্ছে আরেকটা টপিক নিয়ে। তো এটা যদি সংসদের রেওয়াজ হয়ে থাকে তাহলে ফাইন, এটা সবাই আমরা অনুসরণ করব। আর যদি রেওয়াজ না হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই রুলস ভায়োলেট করা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি হচ্ছে এখানে একটা প্রদর্শন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি হচ্ছেন প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি, আমরা দেখেছি গণভোটের পক্ষে জনাব তারেক জিয়া উনি প্রচারণা চালিয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে, তার মানে কি উনি আদেশের পক্ষে উনি হচ্ছে প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি হচ্ছেন রেখে দিয়ে সেটার আলোকে হচ্ছে আপনি হচ্ছে রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার একটা ডুয়েল একটা স্টেট, এবং হচ্ছে এটা এক ধরনের দ্বিচারিতা। এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে, এখানে হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। এবং এক ধরনের যে মনোভাব, এটা বেগম খালেদা জিয়া উনি কিন্তু বলেছিলেন যে যেদিন জনতার ক্ষমতা এই সংসদে প্রতিষ্ঠিত হবে, যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। একটা সমালোচনা উঠেছে যেটা হচ্ছে আপনারা যদি রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বলেন, সেক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা যখন হয় তখন কেন শপথ গ্রহণ করেছে? তখনকার যে পরিস্থিতি ছিল, এখানে আমাদের স্টেট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে যে জায়গায়।
আপনি 8ই অগস্টের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি, দুইটা পরিস্থিতিকে যদি আপনি মানে জোরপূর্বক এক ধরনের আরোপিত এই দুইটার মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেন, এটা এক ধরনের, আমি মনে করি এটা হচ্ছে পরিস্থিতির উপর আপনার এক ধরনের অন্যায্যতা। যেমন 8ই অগস্ট যে পরিস্থিতি ছিল, তখন আমাদের স্টেট কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল। আমার এখানে কোনো সরকার ছিল না, আমার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেখানে ডিটোরিয়েট হচ্ছিল। তখন আমার একটা বডি দরকার ছিল যেটা হচ্ছে আমার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পারবে, আমার সার্বভৌমত্বের ঝুঁকিপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমার একটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার পরিবর্তে ওই সময়ের পরে একটা ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ সেখানে নিশ্চিত হয়েছে। এরপরে আজকে যখন এই পরিস্থিতি আর আগের 8ই অগস্টের পরিস্থিতি, দুইটাকে যখন আপনি জোরপূর্বক একটা মিলানোর চেষ্টা করেন, এটা আসলে আমার কাছে মনে হয় আপনার পরিস্থিতিটাকে আবার পুনর্বিবেচনা করা উচিত। তাইলেই হচ্ছে এই জিনিসটাকে আপনি হচ্ছে বিবেচনা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রহসন এবং বেইমানির যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে তা আজ জাতীয় সংসদের ভেতরেই পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারি এবং সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার যে গণ অভ্যুত্থানের উপর ভর করে ক্ষমতায় এসেছে, সেই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট জুলাই সনদ বা জুলাই চার্টারকেই এখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আর এর বিপরীতে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কিভাবে তাদের এই সাংবিধানিক মারপ্যাচের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন তা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। আজ সংসদের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফ্লোর নিয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি সত্য তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটেই এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদে কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি। এটি কোনো সাধারণ কথা নয়, এটি হলো বর্তমান রাষ্ট্রের ভিত্তিমূল। ডক্টর শফিকুর রহমান লজিক দিয়ে বলেন, যেহেতু এই সংসদ স্বাভাবিক নিয়মে আসেনি, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আর জুলাই সনদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদের শপথ নিতেই হবে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সরকার এখনো সেই শপথ নেয়নি। সেই শপথের মেয়াদ আজ শেষ হয়ে গেছে। এটা সম্পন্ন করার কথা ছিল। এখন আমরা ধরে শফিকুর রহমান যখন লজিক দিয়ে বোঝাচ্ছিলেন যে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট, ঠিক তখনই স্পিকার তাকে মাঝ পথে থামিয়ে দেন। স্পিকার অতিরিক্ত সিস্টেম আর সংসদীয় রুলসের দোহাই দিয়ে এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলাপকে নোটিশ প্রদান আর ঘণ্টাখানেক পরের কর্মসূচির দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পিকারকে চ্যালেঞ্জ করে বলেন বিষয়টি আজকেই উত্থাপন করা জরুরি এবং তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর তীব্র জোর দিয়ে তার বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু এর জবাবে বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন তা শুনলে এই দেশের যে কোনো সচেতন নাগরিকের রক্ত চকবক করে ফুটতে বাধ্য। সালাউদ্দিন আহমদ চরম দাম্ভিকতার সাথে বললেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। শুধু তাই নয়, গণপরিষদের শপথের ব্যাপারটি এড়িয়ে গিয়ে তিনি বললেন এটা নাকি এখন আদালতের ব্যাপার, সংসদের নয়। অর্থাৎ যে জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ হা ভোট দিল, সালাউদ্দিন সাহেবের কাছে সেই 70% মানুষের ম্যান্ডেট বা গণরায়ের কোনো দাম নেই। তার কাছে মুখ্য হয়ে গেল সেই পতিত স্বৈরাচারে রেখে যাওয়া বাতিল সংবিধান। সালাউদ্দিন আহমেদ এখানেই থামেননি। তিনি দেশের আপামর জনতাকে চরমভাবে অপমান ও তাচ্ছিল্য করে বললেন, গণভোটের প্রশ্ন আমার পড়তেই সময় লেগেছে 3 ঘন্টা। মানুষ প্রশ্ন পড়ে হ্যাঁ না দিয়েছে কিনা আমি জানি না। চিন্তা করে দেখুন, দম্ভের মাত্রাটা দেখুন। তিনি প্রকারান্তরে বোঝাতে চাইলেন যে দেশের মানুষ না বুঝেই গণভোটে ভোট দিয়েছে। অর্থাৎ রক্ত দিয়ে লেখা জুলাই সনদ এবং গণরায়ের বিশাল হ্যাঁ ভোট, এই দুটোকেই তিনি স্রেফ উড়িয়ে দিতে চাইলেন। এখন আসুন আমরা বিএনপি নেতাদের এই সাংবিধানিক মারপ্যাচ এবং চরম ভণ্ডামির লজিক্যাল জবাবটা দিই। এই দেশের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে হাসিনাকে পালানোর পথ ধরতে বাধ্য করেছে, তারা সালাউদ্দিন আহমেদদের এই পুরনো দিনের পলিটিক্যাল মারপ্যাচ খুব ভালো করেই বোঝেন। বিএনপি এখন ডাক্তার শফিকুর রহমানের সাথে সাংবিধানিক মারপ্যাচ খেলতে যাচ্ছেন। খুব ভালো কথা, আপনারা কথায় কথায় এত সংবিধান করছেন। তো তাহলে আসুন আপনাদের সাধের সংবিধান মেনেই একটু কথা বলি। আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো 2028 সালের আগে দেশে কোনো নির্বাচনই হওয়ার কথা নয়। তাহলে আপনারা আজ কোন আইনে এমপি হয়ে সংসদের চেয়ারে বসে আছেন? আপনারা কোন আইনের প্রধানমন্ত্রী, কোন আইনে স্বরাষ্ট্রমন্ত্রী? আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো খুনি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী।
আপনারা কি সেটা মানবেন? যদি পতিত সংবিধানই আপনাদের কাছে এত পবিত্র হয়ে থাকে, তবে 5 আগস্টের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, 2026 সালের এই নির্বাচন, এগুলোর তো কোনোটারই সাংবিধানিক ভিত্তি নেই। সবচেয়ে চরম সত্যটা হলো বিএনপির সরকার এখন একটি বিশাল আইনি ও নৈতিক স্ববিরোধিতার মধ্যে আটকে গেছে। যে জুলাই গণ অভ্যুত্থানের লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে তরুণদের রক্তের উপর পা রেখে তারা আজ ক্ষমতার মসনদে বসে সংসদে গিয়ে মন্ত্রিত্বের স্বাদ নিচ্ছে, সেই সংসদে বসেই তারা আজ অত্যন্ত নির্লজ্জভাবে সেই জুলাই সনদকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। নিজেদের সুবিধা মতো যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করাটাই কি তাদের রাজনীতি? নির্বাচনে জেতার জন্য জুলাই স্প্রিট দরকার, আর ক্ষমতায় বসে ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য দরকার শেখ হাসিনার রেখে যাওয়া সেই স্বৈরাচারী সংবিধান। তাই তো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন এবং সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড জাতির সামনে উন্মোচন করেছেন। তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ আজ সবই দেখছে, আয়নার মতো সব পরিষ্কার। কারা দেখছে কারা জুলাই সনদ বাস্তবায়ন চায় আর কারা শুধু পুরনো সিস্টেমের ফায়দা লুটতে চায়। জুলাই সনদকে পাশ কাটিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই জনরায়কে যদি নস্যাৎ করার চেষ্টা করা হয়, তবে তার পরিণতি বর্তমান সরকারের জন্যই বুমেরাং হতে বাধ্য। আপনারা যারা কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে গণমানুষের রায়কে তাচ্ছিল্য করছেন, তারা ভুলে যাচ্ছেন যে জনগণের ইচ্ছাই হলো যে কোনো দেশের সংবিধানের মূল ভিত। এতক্ষণ আমরা জাতীয় সংসদের ভেতরে বিএনপির সাংবিধানিক ভণ্ডামি এবং ডাক্তার শফিকুর রহমানের শক্ত অবস্থান নিয়ে কথা বলেছি, কিন্তু এখন আমরা বাংলাদেশের রাজনীতির এমন একটি চিরন্তন এবং ভয়ঙ্কর প্যাটার্ন বা ধরন উন্মোচিত করতে যাচ্ছি, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ক্ষমতার মোহ কিভাবে রাজনৈতিক দলগুলোকে চরম মুনাফিক বা প্রতারক বানিয়ে দেয়। আপনারা একটু ইতিহাসের দিকে তাকান। যখনই কোনো শাসক স্বৈরাচারী হয়ে ওঠে বা জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তখনই তারা সবার আগে একটি নির্দিষ্ট কার্ড প্লে করে, আর তা হলো ধর্মের কার্ড বা বাংলাদেশে ইসলামের কার্ড। আপনাদের কি মনে আছে স্বৈরাচারী ইরশাদের কথা? যখন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল, জনগণের প্রবল রোষানলে তার ক্ষমতা টলটলায়মান, ঠিক তখন তিনি কি করেছিলেন? তিনি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এনে নিজের স্বৈরাচারী শাসনকে জায়েজ বা বৈধ করার এক নগ্ন চেষ্টা করেছিলেন। এরশাদের পর আসুন শেখ হাসিনার কথায়। 15 বছরের একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী ফেসিবাদকে হালাল করার জন্য তিনি কি না করেছেন। তিনি মাথায় তসবি পট্টি বেঁধেছেন, নিজেকে কৌমি জননী সাজিয়েছেন, ওলামাদের বিশাল সমাবেশ করে নিজের চরম অগণতান্ত্রিক শাসনকে এক প্রকার ধর্মের মোড়কে ঢাকার চেষ্টা করেছিলেন এবং কৌমি জননী উপাধি নিয়েছিলেন। সারা দেশে মডেল মসজিদ করেছেন। আর আজ সেই 2026 সালে এসে আমরা কি দেখছি? সেই একই ভয়ঙ্কর প্যাটার্নের পুনরাবৃত্তি। বর্তমান বিএনপি সরকার ঠিক এরশাদ এবং শেখ হাসিনার পথ ধরেই হাঁটছেন। তারা এখন হঠাৎ করে ইসলামের বিশাল প্রদর্শনী শুরু করেছে। সারা দেশে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে, আলেমদের সম্মানের নামে বিশাল সব আয়োজন করছে। আর এসবের আড়ালে তারা অত্যন্ত সুকৌশলে কি করতে চাইছে জানেন? তারা এই ধর্মের কার্ড ব্যবহার করে জুলাই সনদ এবং 70% মানুষের দেওয়া গণভোটের রায়কে পুরোপুরি উল্টে দিতে চাইছে। মানে শেষ পর্যন্ত সব সরকারি ধর্মের কার্ড খেলে, কিন্তু দোষ হয় জামাতে। কি ভয়ঙ্কর মুনাফিকি দেখলেন তো? ঠিক এই চরম মুনাফিকি এবং ভবিষ্যৎ বেইমানিটার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল, কারণ তারা বিএনপির সাথে জোটে ছিল। তারা জানে বিএনপি কি জিনিস। এই কারণে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত নির্বাচনের আগে অত্যন্ত স্ট্রংলি দাবি জানিয়েছিল যে সবার আগে গণভোট হতেই হবে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই সনদের আলোকেই জাতীয় নির্বাচন হতে হবে। কিন্তু তখন জামাতের এই দূরদর্শী কথা কেউ শোনেনি। কেবল হাসনাত আব্দুল্লাহ ছাড়া এখানে জামাতের পক্ষে কেউই থাকেনি। এমনকি তরুণদের দল যারা এখন জামায়াতে ইসলামীর সাথে জোট করেছে, তারাও এই এনসিপিও তখন চরম রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছিল। আগে নির্বাচন হোক, পরে গণভোট হলে আমাদের কোনো সমস্যা নেই। আজ সেই অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণেই এনসিপি সহ পুরো দেশ মাথায় হাত দিয়ে হায় হায় করছে আর আফসোস করছে। তারা বলছে, কেন জামায়াতের কথা শুনে গণভোটটা আগে করলাম না? আর এই আফসোসের কফিনের শেষ পেরেকটি আজ সংসদে দাঁড়িয়ে ঠুকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন সাহেবের কথা শুনলে আপনাদের মনে হবে তিনি যেন স্বয়ং ডাবল স্ট্যান্ডার্ডের অবতার। তিনি এক মুখে বলছেন জনরায়কে মূল্যায়ন করতে হবে, আবার পরক্ষণেই সেই জনরায়ের দলিল জুলাই সনদের উপর যত ধরনের ক্রিটিসাইজ বা সমালোচনা করা সম্ভব তার সবই করছেন। শুধু তাই নয়, গণভোটের ব্যালট পেপার নিয়ে তিনি অত্যন্ত কুৎসিত এবং অধ্যত্বপূর্ণ সব রসিকতাও করেছেন। তার মতে এখন নাকি সংবিধান সংস্কার পরিষদ গঠন সম্ভব না, নির্ধারিত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন নাকি কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ হিসেবে তিনি অত্যন্ত হাস্যকর যুক্তি দিয়ে বলছেন সংসদ নাকি অন্য কাজে ব্যস্ত থাকবে। কি চমৎকার অজুহাত! অর্থাৎ তাদের আসল মাস্টার প্ল্যান হলো বাজেট বা অন্যান্য ইস্যুর কথা বলে সময়ক্ষেপণ করা। এরপর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন তারা বলবেন এখন তো সময় নেই, তাই আমরা আমাদের নিজেদের
নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করব, অর্থাৎ 90 দিন পার করা কোনোভাবে। তো বিএনপির উদ্দেশ্যে একটাই কথা, সংবিধানের দোহাই দিচ্ছেন তো দেন, গণভোটকে অগ্রাহ্য করছেন তো করেন। আপনাদের হঠকারিতায় আওয়ামী লীগ দ্রুত ফিরবে। কদিন পরে এই আওয়ামী লীগ ফিরেই বর্তমান সরকারকেই অবৈধ ঘোষণা করে হাইকোর্ট দিয়ে সবাইকে পেছে ফেলবে। সেদিন আপনারা বুঝবেন বেগম খালেদা জিয়া কেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। এস্টাবলিশমেন্টের মজা বেশি দিন স্থায়ী হয় না তারেক রহমান সাহেব। যদি সালাউদ্দিন আহমেদের মতো চতুরদের কথা শুনে আপনি জুলাই সনদকে অগ্রাহ্য করেন, তাহলে তার পরিণতি খুব দ্রুতই ভোগ করবেন। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যান মন্তব্যের ঘরে। কথা দিয়ে কথা রাখলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ের যে স্যাসরামি করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রীর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক, প্রধানমন্ত্রী পদের জন্য লজ্জাজনক। তারেক রহমান নিজের স্লোগানের সাথে বেইমানি করেছে। দর্শক, তারেক রহমানের স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। কিন্তু না, এখন সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ। ওটা তো আগেই প্রমাণিত হয়েছে যে ওটা যে ভুয়ো স্লোগান। যেমন রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, গ্যাস কিনবে, আমদানি করবে টাকা দিয়ে, আমেরিকার কাছে অনাপত্তি পত্র নিতে যায়, অথচ আমেরিকার স্যাংশন কিন্তু নাই। আর স্যাংশন থাকলেও সেটা বাংলাদেশ কেন মানতে হবে? বাংলাদেশ কি আমেরিকার গোলাম? সবার আগে বাংলাদেশ না সবার আগে আমেরিকা? এটা এক গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, কত বড় স্যাসরামি এবং ইত্রামি সিদ্ধান্ত দেখেন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে সরকার পতন হলো, ফেসিবাদের পতন হলো, একটা নির্বাচন হলো, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন। যেই তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মূল শব্দ হচ্ছে বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী শব্দটা না থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। সেই তারেক রহমান এসে ভয়াবহ বৈষম্য শুরু করেছেন। কি? জামাত এনসিপি এমপিদের বাদ দিয়ে ঈদে শাড়ি 3 পিস পাচ্ছেন বিএনপি জোটের 215 এমপি। এর মানে কি? এটা কোন লেভেলের শাস্ত্রাম, ইত্রেমি? যারা জামাত জোটে আছে, মানে যারা জামাতের বা জামাত জোটে আছে, তারা এমপি হয়েছেন 68+ এনসিপি খেলাফত অন্যান্য মিলিয়ে। তাদের এলাকার লোকজন বাংলাদেশের নাগরিক না, তারা পাকিস্তানি নাকি? তারা শাড়ি 3 পিস পাবেন না। আর তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান না। এটা কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে। অথচ কমন সেন্স বলে এখানে উচিত হচ্ছে প্রকৃতপক্ষে যারা গরিব, যে এলাকার মানুষ সবচেয়ে অভাবী, তাদেরকে এটা বেশি দিবে। ঢাকা বা গাজীপুর বা বিভিন্ন সমৃদ্ধ এলাকার, সিলেটের বিভিন্ন জায়গা আছে যেখানে গরিব খুঁজে পাওয়া কঠিন, অথবা 2-1 জন গরিব থাকলে ওই এলাকার মানুষজন এতটা ধনী, তাদের জাকাতের টাকা, দানের টাকায় প্রত্যেক গরিবের কাছে গিফট পৌঁছে যায়। তাদের কাছে তাদের শাড়ি দেওয়া মোটেও জরুরি ছিল না, শাড়ি 3 পিস দেওয়া। কিন্তু এটা সবচেয়ে বেশি যে জায়গায় দরকার, রংপুর সবচেয়ে গরিব এলাকা, আর রংপুরে সবগুলো এমপি জামাতের। রংপুর, গাইবান্ধা সবচেয়ে বেশি দেওয়ার কথা। কুড়িগ্রাম, রংপুরের কথা বলছি, বৃহত্তর রংপুর, যেখানে সবচেয়ে বেশি দেওয়ার কথা সেখানে একটাও দেয় নাই। আর যেখানে কোনো প্রয়োজনই নাই সেখানে দিয়ে দিস। এর চাইতে বৈষম্য আর কি হতে পারে? এটা ছোট, কিন্তু না, এটা মানুষ দেখেছে এবং মনে রেখেছে তারেক রহমান কতটা বৈষম্য করলেন। এটা কেন? এগুলো কোনো যুক্তি আছে? এবং জামাতের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি গাইবান্ধার, তিনি আক্ষেপ করেছেন, হতাশা প্রকাশ করেছেন। তার এলাকায় এটা দরকার। 700 মানুষ যদি পায় এটা অনেক কিছু। সিলেটের বিভিন্ন জায়গায় একজন মানুষকেও দেওয়ার দরকার নাই, কারণ সেখানে ওইভাবে গরিব নাই। ঢাকায় ভাসমান গরিব আছে, রাইট। সিলেট আরো বিভিন্ন জায়গায়, সিলেট সদরে, সিলেট 5 আসনে, মানে সিলেট সদর যেটা, ওখানে কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধ জায়গা, খুলনা সদর দরকার নেই, কিন্তু আপনি সেখানে পাঠালেন। আর পাঠালেন না কোথায়? যেখানে দরকার, একদম মঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত সেই গাইবান্ধায় পাঠালেন না, রংপুরে পাঠালেন না, কুড়িগ্রামে পাঠালেন না, কারণ সেখানে এমপিরা জামাতের, এনসিপি। এক ভয়াবহ বৈষম্য দিয়ে শুরু করলেন জনাব তারেক রহমান। এটা তার নিজের অস্তিত্বের সাথে বেইমানি, কারণ তারেক রহমান অস্তিত্ব ফিরে পেয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আর তিনি তো জামাত এনসিপিরও প্রধানমন্ত্রী, কিন্তু এমন আচরণ করলেন তাতে জামাত এনসিপির প্রধানমন্ত্রী সুলভ হলো না, শুধু বিএনপির এমপিদের প্রধানমন্ত্রী সুলভ। আর জামাত এনসিপির সাথে এখনো কোনো ঝামেলা হয়নি, মিলেমিশে আছে, অত্যন্ত চমৎকার পরিবেশ। এখনই এই বৈষম্য, কিছুদিন পর তো জামাত এনসিপি এমপিদের বরাদ্দই দিবেন না। ওই যে রাশেদের কথায় চলছেন, একটা ছেলে আছে না হতাশাগ্রস্ত, আগে আমার স্নেহের ছোট ভাই, হলের ছোট ভাই, বিভিন্ন গণ অধিকার পরিষদ করতে, এখন একুল উকুল সব হারিয়েছে। ছেলেটা এখন একদম পাগল প্রায় হয়ে গেছে, ওর মাথা কাজ করে না, উদ্ভট কথাবার্তা বলে, কারণ ওর কোনো খাওয়া নাই। বিএনপির লোকজনের কাছে গেলেও লাচ্ছি দেয়, আর
গণ অধিকার পরিষদও ধইছে, গণ অধিকার পরিষদ উইল নেভার অ্যালাউ হিম। এখন বলছে যে এই যে জ্বালানি সংকট এটা নাকি জামাত শিবির করাচ্ছে, বিএনপির লোকজন ওকে ধমক দিছে। তুই সব কি বলছিস দর্শক? তো এই রাশেদ বলছে যে জামাতকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, ওরা কিছুই পাবে না, কিচ্ছু করতে পারবে না, বুঝবেন মজা। তো এখন কি রাশেদের কথা শুনছেন তারেক রহমান যে এদেরকে কিছু দিব না? কেন পাবে না? তাদেরকে জনগণ ভোট দিয়েছে এবং বিরোধী দল ছাড়া কি চলতে পারে? আপনাকে একদলীয় শাসন চান তাহলে? তারেক রহমানের সিদ্ধান্ত তো একদলীয় শাসনের আলামত, যে শুধু সরকার দলের লোকজন পাবে, বিরোধী দল কিছু পাবে না। এই ধরনের বৈষম্য ডিজিটাল যুগে এটা মারাত্মক আপত্তিকর। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অনেক সিদ্ধান্তই পুনর্বিবেচনা করেছেন, বরং এখানে কি করতে হবে, মিনিমাম কমন একটা অ্যামাউন্ট রাখতে হবে যেটা সবাইকে দিতে হবে। আর দারিদ্র্য পীড়িত এলাকাগুলোতে সেখানে জামাতের এমপি থাক আর বিএনপির এমপি থাক, তাদের জায়গায় বেশি দিতে হবে, যেমন রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এইসব জায়গায় এইটা করতে হবে। এ ধরনের বৈষম্য করলে কাজ হবে না, তারেক রহমান টিকতে পারবেন না, কারণ নিজের অস্তিত্বের সাথে বেইমানি করলে টিকা যায় না। একই ভুল বারবার করলে ইতিহাস, প্রকৃতি প্রতিশোধ নেয়, প্রকৃতি ক্ষমা করে না। এখন বৈষম্যের কারণে বাংলাদেশে আন্দোলনের ফলে একটা রেজিমের পতন হয়েছে, আবার সে একই ভুল যদি বাংলাদেশ করে, প্রধানমন্ত্রী করে, তাহলে তো প্রকৃতির প্রতিশোধ আসবে বাংলাদেশের উপর, তখন তারেক রহমান ক্ষমতা থাকবে না। এটাকে ছোট করে দেখবেন না। এই শাড়ি, রংপুর, কুড়িগ্রামের কথা আমি বারবার বলছি, কারণ সেখানে বেশি দরকার। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার যেসব এমপিরা, যেসব এলাকার একদম হকদাররা এই শাড়ি 3 পিস পাবেন না, ওদের লানত বিএনপি সরকারের উপর, তারেক রহমানের উপর পড়বে, এবং এতে তারেক রহমান সাক্ষাৎ হয়ে যেতে পারে। কারণ গরিব মানুষের লানত এটা বড় কিছু, তাদেরকে কেউ কষ্ট দিবেন না, তাদেরকে ঠকাবেন না। রাজনৈতিক প্রতিহিংসা আপনার থাকতে পারে, কিন্তু অভাবী গরিব মানুষকে ঠকাতে যাবেন না, তাদের মনে কষ্ট দিবেন না। আপনি যদি গোপনে দিতেন, জানতো না একটা কথা ছিল, এখন সবাই জেনেছে, শুধু বিএনপির এমপিদের দিয়েছেন। তারা কি বোঝাচ্ছেন যে জামাতকে ভোট দিয়ে তোমরা ভুল করেছো, এখন 3 পিস শাড়ি পাবা না? নইলে এই আচরণ কেন করছেন? আসলে ঈদ উল ফিতর উপলক্ষে দেশের 215টি সংসদীয় এলাকায় অসহায় গরিব ও দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাড়ি, 3 পিস ও হাজি রুমাল। সম্প্রতি প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার 2 SM পারভেজ স্বাক্ষরিত বরাদ্দপত্র থেকে তথ্য জানা গেছে। এখন এটা কি তারেক রহমান জানেন, না তারেক রহমানের নামে তারেক রহমানকে ডুবাতে এইসব কাজ করা হচ্ছে? আমি বিশ্বাস করি আমাদের এই সমালোচনার ফলে তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে বাকিগুলো তো সমান হারে পৌঁছে দিবেন। এতে শুধুমাত্র সরকারি দলের বিএনপি ও তাদের জোট সংসদ সদস্যদের জন্য প্রতিটি সংসদীয় এলাকায় সব ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। অপরদিকে 300টি আসনের মধ্যে বাকি জামাত ইসলামী, এনসিপি জোট স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য এই বরাদ্দ না রাখায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিষয়টি কুড়িগ্রাম 2 আসন সংসদ সদস্য 11 দলীয় জোটের সঙ্গে নাগরিক পার্টি আক্তার যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ ফেসবুকে লেখেন, আমরা কি তাহলে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে বিএনপির হিতে যাচ্ছি? যাই হোক, এখন মান সম্মান, তারেক রহমানের মান সম্মান বাঁচাতে আপনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে হলেও বাকি জায়গায় পৌঁছে দিন। কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে শিখিয়ে দিই, যে না আমরা সব জায়গায় দিতাম, জাস্ট ধারাবাহিক প্রক্রিয়া, প্রথমে এই 300 জায়গায়, বাকি এই বাকি যে জায়গায়, এরকম একটা ব্যাখ্যা দিয়ে সব জায়গায় দিয়ে তারেক রহমানের মান বাঁচান, নইলে তারেক রহমানকে আমরা গালি দিব। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অভিব্যক্তি, আপনাদের বক্তব্য কি থাকবে, কি বলবেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলেছে, প্রতিটি পয়েন্ট নিয়ে আপনাদের মতামত কি। পয়েন্ট ধরে ধরে কথা বলেছে, রীতিমতো চমকে গিয়েছিল হাসনাত আবদুল্লাহর প্রশ্ন শুনে। আমরা দেখতে পেরেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী বেশ কয়েকটা ঘোষণা দিয়েছে, বড় একটা পরিবর্তন আনতে চলেছে শিক্ষা ব্যবস্থায়। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি আরও কিছু দিক পরিবর্তন করা প্রয়োজন বলে হাসনাত আবদুল্লাহ সেগুলোই উল্লেখ করেছে। হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ দিতে চাই। হাসনাত আবদুল্লাহ প্রথম দিনে যেভাবে বক্তব্য রেখেছে, স্পষ্ট কথা তার ভাই, তার সংসদে প্রথম দিনের এই বক্তব্য শুনে কলেজাটা শীতল হয়ে গেল। ক্যাপ্টেন বাংলার, এই জন্যই তো বলে মানুষ তাকে। স্পষ্টবাদী এবং প্রতিবাদী মানুষ যদি কেউ থেকে থাকে এই সংসদের মধ্যে, সৎ নির্ভীক কোনো মানুষ যদি থেকে থাকে, একজনকে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ। হ্যাঁ, আরও অনেক ব্যক্তি সাহসী এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কিন্তু হাসনাতের মতো সাহসী এবং নিরপেক্ষ সৎ ব্যক্তি আর আছে বলে আমার মনে হয় না সংসদে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন। হাসনাত আবদুল্লাহ একাই 100 সরকার দলকে শিক্ষা দেওয়ার জন্য, সমালোচনা করে সঠিক রাস্তায়, সোজা রাস্তায় আনার জন্য আমি মনে করি। কেউ যদি বিপক্ষে কথা বলে, কেউ যদি ভুল বক্তব্য রাখে এবং কেউ যদি অন্যায়মূলক কোনো প্রস্তাব দেয়, তাকে কোনোভাবেই ছাড়বে না হাসনাত আবদুল্লাহ। এটা আমরা সকলেই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকার দল
কঠিন চাপের মধ্যে থাকবে সংসদে হাসনাত আবদুল্লাহ, ডক্টর শফিকুর রহমানের মতো ব্যক্তিদের জন্য।